সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি উম্মে সালমা বিনতে সাত্তার, প্রভাষক প্রাণীবিদ্যা, শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি কলেজ, হাজারীবাগ, ঢাকা। আজ আমি তোমাদের যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে গিয়ে জীববিজ্ঞান প্রথম পত্রের দুটা টপিক, সেটা হচ্ছে কোষ ঝিল্লি এবং সাইটোপ্লাজম। গত ক্লাসে আমরা কোষ প্রাচীর সম্পর্কে জেনেছি, কোষ সম্পর্কে জেনেছি। আজ আমরা একটু দেখি যে কোষ ঝিল্লিটা আসলে কি। আমরা সবাই জানি তাই না, কোষ ঝিল্লি কি, এটা কোথায় পাওয়া যাবে? উদ্ভিদ কোষে পাওয়া যাবে নাকি প্রাণী কোষে পাওয়া যাবে? কোষ ঝিল্লিটা কোথায় পাওয়া যাবে? উদ্ভিদ প্রাণী দুটার ক্ষেত্রেই আমরা কোষ ঝিল্লি পাবো, কিন্তু কোষ প্রাচীরটা কোথায় পাবো? কোষ প্রাচীর শুধুমাত্র আমরা উদ্ভিদের ক্ষেত্রে পাবো। তাহলে একটু সংজ্ঞাটা আমরা দেখি। প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরী সজীব ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাকে কোষ পর্দা বা কোষ ঝিল্লি বা প্লাজমা পর্দা বলে। বিজ্ঞানী কার্ল নাগেলি এবং ক্রামার তারা করেছিলেন কি, প্রথম এই কোষ ঝিল্লিটা ওনারা দেখতে পান। এর অন্যান্য অনেক নাম আছে কোষ ঝিল্লির, তোমাদের এই নামগুলো শিখতে হবে, কারণ এখান থেকে দেখা যাচ্ছে এমসিকিউ বা অন্যান্য কোশ্চেন আসতে পারে। এর কোষ ঝিল্লির আরেক নাম হচ্ছে কি, প্লাজমা লেমা। এর আরেক নাম হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন, সেল মেমব্রেন বা বায়ো মেমব্রেন। এগুলো সবই হচ্ছে কোষ ঝিল্লির নাম। ঠিক আছে, তোমরা প্রত্যেকটা নাম খুব ভালোভাবে শিখবে। এটা কোথায় পাই আমরা দেখি। উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই আমরা কোষ ঝিল্লি পাবো। প্রোটিন ও লিপিড সহযোগে গঠিত এটি হচ্ছে একটি জীবন্ত স্থিতিস্থাপক এবং অর্ধভেদ্য পর্দা। এটি কি করে, কোষ অঙ্গাণু যেগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করবে এবং বিভিন্ন যে বস্তু আছে তাদের যে যাতায়াতটা সেটা নিয়ন্ত্রণ করবে। এরূপ অলঙ্করণ থাকে না এর মধ্যে। এর মধ্যাংশে কি থাকে, দুই স্তরী লিপিড থাকবে এবং এর বাইরে এবং ভিতরে দুই স্তরী থাকবে আমিষের লেয়ার। তোমরা এখানে একটা দেখতে পাচ্ছ, একটা ফ্লুইড মোজাইক মডেলের আমি একটা ছবি দিয়েছি। এখানে দেখো, এই যে দেখো তোমরা কার্বোহাইড্রেট চেইন দেখতে পাচ্ছ, এই যে মেমব্রেন প্রোটিন, প্রোটিন দেখো কিভাবে থাকছে, লিপিড থাকবে কি, দ্বিস্তরী বিশিষ্ট লিপিড থাকছে। কোষ ঝিল্লি বাইরের যে আবরণটা সেটা হচ্ছে কি কোষ ঝিল্লি পুরাটাকে আমরা বলছি। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা কি কোষ ঝিল্লির একটি চিত্র, কি কি অংশ এবং কিভাবে এরা সজ্জিত থাকবে। আমরা যদি রাসায়নিক গঠন দেখি তাহলে আমরা কি দেখব, এর মূলত দুটাই উপাদান থাকে, সেটা হচ্ছে লিপিড ও প্রোটিন। লিপিডের মধ্যে আমরা পাবো ফসফোলিপিড এবং কোলেস্টেরল। লিপিড সাধারণত ফসফোলিপিড হিসেবেই থাকে। 5 রকম ফসফোলিপিড সাধারণত শনাক্ত করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে সরলটি হলো ফসফোটাইডিক অ্যাসিড, এবং অন্য যে 4টা আছে এগুলো একটু জটিল প্রকৃতির। জটিল ফসফোলিপিডের মধ্যে আছে লেসিথিন, এটাই হচ্ছে কি মেইন হচ্ছে লেসিথিনটাই হচ্ছে কি ফসফোলিপিডের মধ্যে। এছাড়াও আমরা কি পেতে পারি, এর উপাদানগুলোর মধ্যে আমরা প্রোটিন যেটা পাবো সেটা হচ্ছে 60 থেকে প্রায় 80% প্রোটিন থাকবে। লিপিড সেটা হচ্ছে ফসফোলিপিড এবং কোলেস্টেরল, এটা থাকবে 20 থেকে 40%। শর্করা থাকবে 5%। এনজাইম থাকবে প্রায় 30 প্রকার। এছাড়াও থাকবে যেটা অ্যান্টিজেন থাকতে পারে, লবণ এবং পানি। এই সবগুলো মিলে কোষ প্রাচীর, কোষ ঝিল্লিটা গঠিত। এটা আমরা দেখি, কোষ ঝিল্লির 3টা স্তর নিয়ে গঠিত। এখানে বিভিন্ন প্রকার কোষে যত প্রকার ঝিল্লি থাকে তাদের সকলেরই মৌলিক গঠন হচ্ছে ত্রিস্তর বিশিষ্ট। এখানে মাঝখানের যে পর্দাটা থাকবে বা মাঝখানের যে লেয়ারটা থাকবে সেটা হবে পাতলা, এবং তার দুই পাশে আর দুটো পাতলা স্তর বা লেয়ার থাকবে। বাইরের দিকের স্তরটা থাকবে কিছুটা পুরু, মাঝের পাতলা স্তরে থাকবে লিপিড এবং দুই পাশে প্রোটিন কি হবে, পুরো স্তর হিসেবে এটা জমে থাকবে। লিপিড স্তর হবে 35 অ্যাংস্ট্রম পুরু এবং দুই পাশে প্রোটিন স্তর হবে 20 অ্যাংস্ট্রম পুরু। পুরো প্লাজমা ঝিল্লির বেধ হবে 75 অ্যাংস্ট্রম। প্লাজমা ঝিল্লিতে কি থাকবে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রায় 8 থেকে 50 অ্যাংস্ট্রম ব্যাস বিশিষ্ট ছিদ্র থাকবে। প্লাজমা ঝিল্লিতে বেশি পানি থাকবে না, এতে মাত্র 25% পানি থাকবে। আমরা যদি বৈশিষ্ট্যগুলো দেখি, কোষ ঝিল্লির বৈশিষ্ট্য, এটা আমরা কি বললাম, এটা অর্ধভেদ্য বা বৈষম্যভেদ্য, তাই না? এটা কি হবে দেখো, এই যে এটা কি করবে, দ্রব এবং দ্রাবকের মধ্যে এটা কি করবে, চলাচল যেটা সেটা নিয়ন্ত্রণ করবে। এবং কি হবে, কোষের বহি এবং অন্ত যে মাধ্যমগুলো আছে তার মধ্যে এটা কি করবে, একটা এই যে পর্দা, এই যে একটা বৈষম্যভেদ্য পর্দা হিসেবে এটা অবস্থান করবে।
মডেল, বিভিন্ন রকমের মডেল আছে, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মডেল দিয়েছেন। তার মধ্যে ৩টা মডেল আমরা দেখতে পাই। ড্যানিয়েলের স্যান্ডউইচ মডেল, রবার্টসন এর একক পর্দা মডেল এবং সিঙ্গার এবং নিকলসনের ফ্লুইড মোজাইক মডেল। ড্যানিয়েলের স্যান্ডউইচ মডেলটা কি দেখো, বিজ্ঞানী ড্যানিয়েলের মতে প্লাজমা মেমব্রেন হচ্ছে প্রোটিন, লিপিড, প্রোটিন অণু নিয়ে গঠিত একটি ত্রিস্তরী গঠন। এর পুরুত্ব যেটা বললাম 75 অ্যাংস্ট্রম এবং এটা 3টা স্তর নিয়ে গঠিত, প্রোটিন, লিপিড এবং প্রোটিন। ঠিক আছে, মেমব্রেনটির উপরে এবং নিচে থাকবে হচ্ছে কি প্রোটিন স্তর এবং মাঝখানে থাকবে দ্বিস্তরী লিপিড। এটি হচ্ছে ড্যানিয়েলের স্যান্ডউইচ মডেল। এরপর দেখি রবার্টসনের একক পর্দা মডেল। এটা হচ্ছে গিয়ে কোষের যে পর্দা প্রোটিন, লিপিড, প্রোটিন অর্থাৎ PLP নামক 3টা স্তরে সজ্জিত থাকবে, সেগুলোকে আমরা বলছি একক পর্দা। এবং রবার্টসনের এই মডেলটাকে হচ্ছে কি একক পর্দা মডেল বলা হচ্ছে। তিনি প্লাজমা মেমব্রেনকে ত্রিস্তরযুক্ত একক পর্দা রূপে অভিহিত করেন। এই পর্দার বাইরের স্তর দুটো প্রোটিন অণু দিয়ে গঠিত এবং প্রত্যেকটির পুরুত্ব হবে 20 থেকে 25 অ্যাংস্ট্রম। মাঝের স্তরটি দ্বিসূত্রক ফসফোলিপিড দিয়ে গঠিত, যার পুরুত্ব হবে 25 থেকে 35 অ্যাংস্ট্রম। এই যে PLP, এই যে 3 স্তর বিশিষ্ট যে লেয়ার বিশিষ্ট যে পর্দা, এটাকেই উনি বলেছেন একক পর্দা মডেল। এরপর যদি আমরা যাই, সেটা হচ্ছে গিয়ে বিজ্ঞানী সিঙ্গার এবং বিজ্ঞানী নিকলসন তারা একটা মডেল দিয়েছেন, সেটা হচ্ছে গিয়ে ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে, 1972 সালে তারা এই মডেলটা দেন। হ্যাঁ, এই মডেল অনুসারে কোষ স্তরে কি থাকবে, 2টা স্তরে ঝিল্লিটা বিন্যস্ত থাকবে। প্রতিটি স্তর থাকবে ফসফোলিপিড দিয়ে তৈরি। ফসফোলিপিড স্তরে প্রোটিন অণুগুলো বিক্ষিপ্ত অবস্থায় থাকবে। এছাড়া কার্বোহাইড্রেট এবং অন্যান্য কিছু উপাদান ফসফোলিপিডের মধ্যে এলোমেলোভাবে মিশে থাকতে পারে। এটা হচ্ছে একটা ফ্লুইড মোজাইক মডেলের ছবি। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কি হচ্ছে দেখো, প্লাজমা মেমব্রেন সেটা হচ্ছে কি 2 স্তরে, এটা কি করছে 2 স্তরে বিন্যস্ত থাকছে। মেমব্রেনের প্রতিটি স্তরে থাকছে ফসফোলিপিড। এই দেখো দ্বি-স্তর বিশিষ্ট ফসফোলিপিড থাকছে এবং প্রতিটি ফসফোলিপিডে এক অণু থাকছে গ্লিসারল এবং গ্লিসারলের সাথে 2টি নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ। তোমরা দেখতে পাচ্ছ এই যে নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ থাকবে এবং একটি পোলার ফসফেট মাথা থাকবে। এবং ফসফেট মাথা এবং ফ্যাটি অ্যাসিড লেজের মাঝখানে থাকবে এই গ্লিসারল। এবং উভয় স্তরের লেজগুলো কি করবে, পরস্পর মুখোমুখি। দেখো লেজগুলো কি পরস্পর মুখোমুখি থাকবে। এবং মাথাগুলো থাকবে এই যে বিপরীত দিকে, মাথাগুলোর অবস্থান থাকবে বিপরীত দিকে। লেজগুলোকে বলা হচ্ছে পানি বিদ্বেষী। ঠিক আছে, অর্থাৎ হাইড্রোফোবিক। এবং মাথা যেগুলো, সেই মাথাগুলো হবে পানিগ্রাহী বা হাইড্রোফিলিক। ঠিক আছে, এরা মেমব্রেনের ভেতরে এবং বাহিরে 2 সারিতে এগুলো এই ফসফোলিপিড যে লেয়ারটা সেটা অবস্থান করবে। এরপর যদি আমরা দেখি, সেটা হচ্ছে গিয়ে প্রোটিনের, তাই না, মেমব্রেন প্রোটিনটাকে আমরা 3 ধরনের মেমব্রেন প্রোটিন পেতে পারি, প্রান্তীয়, আন্তঃঝিল্লি এবং অন্তর্নিহিত। আমরা যদি দেখি প্রান্তীয় বা বহিস্থ বা পেরিফেরাল যে প্রোটিন, সেটা হচ্ছে কি দেখো, এগুলো ফসফোলিপিড স্তরের বাইরে এবং ভেতরে, এই যে বাইরের দিকে এবং ভিতরে যে তল, সেখানে এটা অবস্থান করছে, অর্থাৎ ঝিল্লির সারফেসের মধ্যে এগুলো অবস্থান করছে। অন্তর্নিহিত প্রোটিন, অন্তর্নিহিত দেখো, এগুলো ফসফোলিপিড অংশে আংশিক বা কি সম্পূর্ণরূপে এটি অবস্থান করতে পারে। এবং আন্তঃঝিল্লি প্রোটিন দেখো, এখানে হচ্ছে কি এটা 2 স্তর জুড়েই থাকছে। হ্যাঁ, এখানে ফসফোলিপিড 2টি স্তরেই দেখো, ফসফোলিপিডের যে 2টা স্তর আছে, 2 স্তরে এটি অবস্থান করছে। এটা হচ্ছে গিয়ে ফ্লুইড মোজাইক মডেলের চিত্র। আমরা যদি আরেকটু দেখি ডিটেলস, তাহলে কি হচ্ছে দেখো, ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষঝিল্লি লিপিড প্রোটিন দিয়ে গঠিত 2 স্তর বিশিষ্ট একটা মডেল। প্রতিটি লিপিড স্তরে ফসফোলিপিড থাকবে, এই যে এগুলো হচ্ছে ফসফোলিপিড দিয়ে তৈরি। এই ফসফোলিপিড স্তরে 2টা অংশ আছে, বাইরের দিকে থাকবে মাথা এবং ভিতরের দিকে থাকবে কি লেজ থাকবে, এবং লেজটা হবে কি পানি বিদ্বেষী এবং মাথাগুলো থাকবে পানিগ্রাহী, এরা পানি গ্রহণ করবে এবং লেজগুলো কি করবে, পানি বিদ্বেষী, এরা বর্জন করবে। এরপর দেখি লিপিড বাইলেয়ার। এটি কি দেখো, এটা হচ্ছে গিয়ে ফসফোলিপিড দিয়ে গঠিত। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকবে এবং গ্লিসারলের সাথে 2টি নন পোলার ফ্যাটি অ্যাসিড
লেজ এবং একটি পোলার ফসফেট মাথা থাকবে। এরপর দেখো মেমব্রেন প্রোটিন, যেটা বললাম এখানে 3 ধরনের মেমব্রেন প্রোটিন থাকবে। ইন্টিগ্রাল প্রোটিন অর্থাৎ এগুলো কি ঝিল্লির সারফেসে থাকবে, এবং বাকি যেগুলো সেগুলো কি আন্তঃঝিল্লি এবং হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে তোমার অন্তর্নিহিত প্রোটিন। এই 3 ধরনের প্রোটিন আমরা পাবো। এরপর দেখো গ্লাইকোক্যালিক্স, এটা হচ্ছে এটি ঝিল্লির উপর একটি চিনির স্তর। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে এবং এটাকে একত্রে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একত্রে বলা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এছাড়াও এর মধ্যে আরো কিছু পাবো, সেটা হচ্ছে কোলেস্টেরল পাবো। প্রাণী কোষের তুলনায় উদ্ভিদ কোষে কি হবে, কোলেস্টেরলটা কম থাকবে। প্লাজমা মেমব্রেন আমরা বিশেষ গঠনের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে হচ্ছে কি বিভিন্ন রকমের গঠন দেখা যেতে পারে। একটা হচ্ছে কি মাইক্রোভিলাই। মাইক্রোভিলাইটা কি দেখো, কোন কোন কোষে যেমন ক্ষুদ্রান্তের যে এপিথেলিয়াল কোষ আছে, সেখানে প্রতিটি কোষে প্লাজমা মেমব্রেন হচ্ছে কি ভাঁজ হবে, ভাঁজ হয়ে অসংখ্য ক্ষুদ্র আঙ্গুলের মতো কিছু আকৃতি গ্রহণ করবে। এগুলোকেই বলা হচ্ছে মাইক্রোভিলাই। এদের কাজ এই যে এদের এই গঠনের কারণে এরা কি করবে, শোষণ এবং ক্ষরণ যে তল সেটাকে বৃদ্ধি করবে। তারপর দেখি ইনভ্যাজিনেশন, এটা কি দেখো বিশেষ কয়েকটি কোষের, যেমন বৃক্কের কোষ, এখানে কি হচ্ছে মেমব্রেনে অসংখ্য নলাকার ভাঁজ দেখা যায়, এগুলোকেই বলা হয় অন্তঃভাঁজ বা ইনভ্যাজিনেশন। এগুলো কি করবে, দ্রব্যের সক্রিয় যে শোষণটা আছে শোষণটাতে এরা সহায়তা করবে। ডেসমোজোম, ডেসমোজোমটা কি দেখো, সন্নিহিত দুটি প্রাণী কোষের প্লাজমা মেমব্রেনের সংযোগ স্থলে কোষান্তর বস্তু জমা হয়ে বৃত্তাকার পুরু কিছু অঞ্চল তৈরি করে, সেটাকেই বলা হচ্ছে ডেসমোজোম। এটি ত্বকের এপিডার্মিস স্তরে দেখা যায় এবং এটি মিউকোপলিস্যাকারাইড এবং প্রোটিন দিয়ে তৈরি। ডেসমোজোম থেকে টোনোফিলামেন্ট বা টোনোফাইব্রিল এগুলো নির্গত হয়। ফ্যাগোসাইটিক ভেসিকল, অনেক সময় প্লাজমা মেমব্রেন কঠিন বস্তু বা খাদ্যকণা বা জীবাণুকে আবৃত করে গহ্বরের সৃষ্টি করে, এই গহ্বরকেই বলা হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল, এবং কঠিন বস্তু গৃহীত হওয়ায় এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি ফ্যাগোসাইটোসিস। পিনোসাইটিক ভেসিকলটা কি দেখো, অনেক সময় প্লাজমা মেমব্রেনের কোথাও ক্ষুদ্র নালীর মতো খাঁজ সৃষ্টি হলে ওই খাঁজ দিয়ে পানি বা অন্য কোনো তরল পদার্থ কোষ অভ্যন্তরে প্রবেশ করে পিনোসাইটিক ভেসিকল সৃষ্টি করে। মেমব্রেন বিলুপ্ত হলে তরল কোষের ভেতর এটি মুক্ত হয়। এই তরল বস্তু গৃহীত হওয়ার এই যে প্রক্রিয়াটা, সেটাকেই বলা হচ্ছে পিনোসাইটিক ভেসিকল। তোমরা এইগুলো খুব ভালোভাবে এই জিনিসগুলো জানবে, এই টার্মগুলো কোনটাকে কি বলছে। হ্যাঁ, এটা প্লাজমা মেমব্রেন বিভিন্ন ভাবে এটা হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে এই গঠনগুলো তৈরি করছে, এটা খুব ভালোভাবে জানবে কোনটাকে কি বলে। কোষ ঝিল্লির যদি আমরা কাজের ক্ষেত্রে দেখি, এটি কোষের আকৃতি প্রদান করবে এবং সীমানা নির্ধারণ করবে। এটি কোষের মধ্যে অবস্থিত বিভিন্ন অঙ্গাণু এবং বস্তুগুলোকে রক্ষা করবে এবং মাইক্রোভিলাই সৃষ্টি করে কোষের শোষণ তলটাকে বৃদ্ধি করবে। কোষের বাইরে এবং ভেতরে বিভিন্ন বস্তুর যে চলাচল সেটাকে নিয়ন্ত্রণ করবে। ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস প্রক্রিয়া যথাক্রমে কঠিন এবং তরল খাদ্যটা গ্রহণ করবে। বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে এটি কাজ করবে। এনজাইম, অ্যান্টিজেন এগুলো কি করবে, এটি ক্ষরণ করবে। এরপর যে টপিকটা সেটা যদি আমরা যাই, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা কি দেখো, ইংরেজি শব্দ সাইটোপ্লাজমটা এসেছে কোথা থেকে, গ্রিক কি কাইটোস বা ফাপ্পা এবং প্লাজম মানে রূপ, ফাপা কিছু রূপ সমন্বয়ে এই সাইটোপ্লাজম শব্দটা এসেছে। কোষের প্রোটোপ্লাজমের ভেতর থেকে প্লাজমা মেমব্রেন ও নিউক্লিয়াসকে যদি আমরা বাদ দিয়ে দেই, কোষস্থ যে অস্বচ্ছ অর্ধতরল দানাদার জেলির মতো পদার্থটাকে দেখতে পাই, সেটাকেই বলা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমকে ঘিরে রয়েছে একটি আবরণী পর্দা, এই পর্দাকে বলা হচ্ছে কোষাবরণী। কোষাবরণী সংলগ্ন সাইটোপ্লাজমের স্বচ্ছ যে স্তরটা সেটাকে বলা হচ্ছে এক্টোপ্লাজম, আর নিউক্লিয়াসের আবরণী সংলগ্ন সাইটোপ্লাজমের যে ঘন দানাদার স্তর সেটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজম। এছাড়া কোষ গহ্বর সংলগ্ন সাইটোপ্লাজমের হালকা যে স্তরটা থাকে সেটাকে বলা হচ্ছে টেনোপ্লাজম। তোমরা এই জিনিসগুলো ভালোভাবে টার্মগুলো শিখবা, এক্টোপ্লাজম কোনটাকে বলছে, এন্ডোপ্লাজম, টেনোপ্লাজম এগুলো কাকে কি বলছে, এগুলো ভালো করে একটু শিখবা। বিভিন্ন যদি অংশের ক্ষেত্রে আমরা দেখি, মূলত সাইটোপ্লাজম 3টে অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে কোষ মাতৃকা বা ম্যাট্রিক্স, কোষীয় অঙ্গাণু, আর একটা হচ্ছে কোষীয় জড়বস্তু অর্থাৎ সঞ্চিত খাদ্য এবং খরিত যে পদার্থগুলো আছে সেগুলো।
আমরা যদি প্রথমটা দেখি ধাত্র বা ম্যাট্রিক্স, সেটা কি দেখো, কোষীয় অঙ্গাণু ছাড়া সাইটোপ্লাজমের অবশিষ্ট অংশই হচ্ছে ধাত্র বা ম্যাট্রিক্স বা মাতৃকা। একে আরেকটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে হায়ালোপ্লাজম। এর মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু ভাসমান অবস্থায় থাকবে। এর মধ্যে বিভিন্ন ধরনের জৈব ও অজৈব পদার্থ ভাসমান অথবা দ্রবীভূত অবস্থায় থাকবে। ধাত্রের বৈশিষ্ট্যটা কেমন হবে দেখো, অস্বচ্ছ হবে, সমসত্ব হবে, পোলয়েড জাতীয় হবে এবং অর্ধতরল। ধাত্রের কাজ কি হবে দেখো, কোষ অঙ্গাণু এবং কোষীয় বস্তুসমূহকে এটা কি করবে, ধারণ করবে, নিজেই বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কোষের আয়তনগত বৃদ্ধিটাকে নিশ্চিত করবে এবং কোষ বিভাজনের সময় বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধিতে এই ম্যাট্রিক্স এটা সাহায্য করবে। কোষীয় অঙ্গাণু খাদ্যের গৃহীত অংশ, এনজাইম, হরমোন ইত্যাদিতে আবর্তন গতির সাহায্যে কোষের এক স্থান থেকে অন্য স্থানে এটি স্থানান্তর করবে। বিপাক ক্রিয়ার প্রধান স্থল হিসেবে এটা কাজ করবে। ভৌত ও রাসায়নিক প্রভাবকের প্রতি এটি করবে সাড়া প্রদান করবে। আমরা যদি কোষীয় অঙ্গাণু দেখি, সাইটোপ্লাজমের ভিতরেই তো সবকিছু অবস্থান করছে, তাই না? এখানে কি কি থাকবে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গোলগি বস্তু, লাইসোজোম, সেন্ট্রোজোম, কোষ গহ্বর, পেরোক্সিজোম, গ্লাইওক্সিজোম, অনুনালিকা, মাইক্রোটিউবুলস, এই জিনিসগুলো আমরা সব কোষীয় অঙ্গাণুর মধ্যে সাইটোপ্লাজমের ভিতরে আমরা এটা পাবো। আমরা এই কোষীয় অঙ্গাণু সম্পর্কে আমরা পরবর্তীতে আরো ডিটেলস আমরা প্রতিটা বিষয় সম্পর্কে আমরা ডিটেলস শিখবো। যদি সাইটোপ্লাজমের রাসায়নিক গঠন দেখি, প্রধান বা মেজর যে উপাদান সেগুলো কি থাকবে দেখো, অক্সিজেন থাকবে, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস, ক্লোরিন, সালফার, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আয়োডিন ও লোহা। এখানে পরিমাণগুলো দেওয়া আছে, তোমরা দেখে নিও। এছাড়াও কপার, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, মলিবডেনাম, বোরন, সিলিকন ইত্যাদি উপাদান অল্প পরিমাণে থাকবে, এই জন্য এদেরকে বলা হচ্ছে কি মাইক্রো বা ট্রেস। ঠিক আছে। সাইটোপ্লাজম ও সাইটোসলের মধ্যে পার্থক্য, এই জিনিসটা আমাদের প্রায় আসে যে আসলে সাইটোপ্লাজম কাকে বলছে, সাইটোসল কাকে বলছে। আমরা একটু দেখি, সাইটোপ্লাজম হচ্ছে স্বচ্ছ সেমি সলিড তরল, যা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক উভয় কোষের মধ্যেই আমরা সাইটোপ্লাজমটা পাবো। আর সাইটোসল হচ্ছে সাইটোপ্লাজমের ভিতরে যে তরল অংশটা থাকে এবং কোষের 70% সাইটোসল দিয়েই হচ্ছে গিয়ে তৈরি কোষটা। এটি সাইটোপ্লাজম, এটাই হচ্ছে কি সাইটোপ্লাজম এবং সাইটোসলের মধ্যে মূল যে পার্থক্যটা। সাইটোপ্লাজম ও সাইটোসলের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে গিয়ে এদের মধ্যে কিছু বৈচিত্র্য থাকবে, যেমন সাইটোপ্লাজমের উপাদানগুলোর বৈচিত্র্যটি সাইটোসলের চাইতে বেশি থাকবে। সাইটোপ্লাজমে আমরা বিভিন্ন রকমের অর্গানেলস এবং সাইটোসল এবং সাইটোপ্লাজমিক অন্তর্ভুক্ত রয়েছে এবং সাইটোসল কি হবে, এখানে পাবো জৈব অণু, সাইটোস্কেলিটন, ফিলামেন্টস, লবণ এবং বিভিন্ন রকমের পানি সমন্বিত অবস্থায় আমরা সাইটোসলটাকে দেখতে পাবো। এই হচ্ছে গিয়ে তোমাদের আজকের যে টপিক। তোমরা কোষ ঝিল্লি এবং সাইটোপ্লাজম সম্পর্কে খুব ভালোভাবে শিখবে, ছবিগুলো খুব ভালোভাবে শিখবে, ফ্লুইড মোজাইক মডেল এবং বাকি যে দুটো মডেল আছে, একক পর্দা মডেল এবং স্যান্ডউইচ মডেল, এই ছবিগুলো এবং বর্ণনাগুলো খুব ভালোভাবে শিখবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা যে বিভিন্ন রকমের যে সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন রকমের যে বস্তুগুলো আছে এই সম্পর্কে আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।